Good evening, students. Welcome to Right Smart Academy. তোমাদের সবাইকে রাইট স্মার্ট একাডেমিতে স্বাগত। আমি তোমাদের জীবনবিজ্ঞান শিক্ষক ইমরান সর্দার। আচ্ছা, আমরা লাস্ট ক্লাস করেছিলাম অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়, যেটা হলো মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। আমরা শেষ ক্লাসে এই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস কমপ্লিট করেছিলাম। আজকে আমরা মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন চ্যাপ্টারের তৃতীয় ক্লাস করব, বা আমরা যতটুকু এই চ্যাপ্টারে যতটুকু পড়েছি লাস্ট ক্লাস অবধি, তারপর থেকে আজকে ক্লাসটা শুরু করব। আচ্ছা, ক্লাস শুরু করার আগে সবাই তোমরা বলো কেমন আছো। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং নিজেদের পড়াশোনাটাও খুব ভালো করে মন দিয়ে করছো, কারণ পড়াশোনা মন দিয়ে না করলে কিন্তু মার্কস ভালো আসবে না এবং সেটা তোমার পড়াশোনাতে কিন্তু প্রভাব ফেলবে বা তোমার লাইফে প্রভাব ফেলবে। সুতরাং জীবনে আর যাই কিছু করো, সাথে কিন্তু পড়াশোনাটা করে যেতে হয় ভালো করে, কি তাই তো? ঠিক আছে, চলো তাহলে আমরা লাস্ট যে ক্লাসটা করেছিলাম সেটা কি ছিল না, কৃষিকাজের যে আলোচ্য বিষয় ছিল সেই আলোচ্য বিষয়টা আমরা শুরু করেছিলাম। আর আমরা লাস্ট ক্লাস অবধি যেটা কি পড়েছিলাম না, সার প্রয়োগের আগ অবধি আমরা পড়েছিলাম যে সার দুরকম হয়, জৈব সার এবং অজৈব সার। আমরা আজকের ক্লাসটা সেখান দিয়েই শুরু করব। তার আগে প্রতিদিনের মতো তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি যে লাস্ট ক্লাসে যতটুকু হয়েছে লাস্ট ক্লাস, সেটা তোমরা পড়ে এসেছো কিনা? কি সবাই পড়াশোনা করেছে তো? আচ্ছা, পড়া করার আগে আমার যেটা কর্তব্য যে লাস্ট ক্লাসের আমি যেটা পড়িয়েছি সেখানে তোমাদের কোনো বোঝার অসুবিধা রয়েছে কিনা সেটা আমার জানা খুবই জরুরি। হয়তো ক্লাস চলাকালীন তোমরা বলতে পারোনি, বা পরে তোমরা ক্লাস দেখে কোথাও যদি তোমাদের অসুবিধা হয় বা বোঝার কোনো ত্রুটি হলে, বা আমি এমনটা হতে পারে যে তোমাদের একটা জিনিস বোঝার ইচ্ছা হলো বা শুনতে ইচ্ছা হলো, সেটা হয়তো আমি বলতে পারিনি, কারণ একই সময়ে সবটা কভার করা আমার পক্ষেও মাঝে মধ্যে সম্ভব হয়ে ওঠে না। এমন কোনো জায়গা যদি মিস করে যাই, তাহলে তোমরা আমাকে বলো যে স্যার আমরা এই জায়গাটা বুঝতে পারিনি, বা এই জিনিসটা আপনি বলেননি, আমাদেরকে বলে দিন। তাহলে আমি সেটা অবশ্যই তোমাদেরকে বলে সলভ করে বোঝাবার চেষ্টা করব। তারপরে গিয়ে আমি কিন্তু নতুন ক্লাস শুরু করব। তাহলে তোমরা আমাকে খুব তাড়াতাড়ি বলো যে আমরা যে দুটো ক্লাস এই অধ্যায়ের কমপ্লিট করেছি, সেই দুটো টোটাল ক্লাসে তোমাদের কোথাও যদি কোনো বোঝার খামতি থাকে বা বুঝতে না পারো, তাহলে আমাকে তাড়াতাড়ি বলো, কারণ আজকের ক্লাসটাও আমাদেরকে শুরু করতে হবে। আচ্ছা, তাহলে সবাই বুঝতে পেরেছো? আচ্ছা স্টুডেন্টস, দেখি তোমরা কতটা পড়াশুনো করেছো। আমরা লাস্ট ক্লাস কি করেছিলাম যে একটা কৃষিকাজের টোটাল প্রসেস বা প্রক্রিয়ার মধ্যে অনেকগুলি ধাপ রয়েছে। তার আগে সর্বপ্রথম কি কাজ না, কৃষিকাজের জন্য একটা চাষযোগ্য মাটি বা জমি তৈরি করা আগে দরকার, কি তাই তো? হ্যাঁ, তাহলে এই যে চাষযোগ্য মাটি তৈরি করতে কি কি জিনিস প্রয়োজন হয় সেগুলো আমরা পড়েছিলাম। আর কি কি ফসল আমরা ফলাতে পারি বা ফসলের বৈচিত্র্য এবং কি কি ফসল হয় সেটা আমরা পড়েছিলাম। আচ্ছা বলো তো, ফসল কয় প্রকারের? বাহ, ভেরি গুড। তাহলে ফসল কত রকম না, দু প্রকারের, রবি ফসল এবং খারিফ ফসল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা
মোটামুটি বুঝলাম যে না তোমরা মোটামুটি পড়াশোনা করেছো। আর আজকের ক্লাসটা তাহলে আমরা এখান দিয়ে শুরু করছি। দেখো, আমরা সার প্রয়োগের কিছুটা পড়েছিলাম, তারপর দিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। জৈব সার কাকে বলে বা জৈব সার কি জিনিস ভালো করে বুঝবে। কথার মধ্যেই দেখো আনসার লুকিয়ে আছে, যে জৈব সার। জৈব সারটা আমরা কোথা দিয়ে পাই? ভালো করে দেখো, মৃত উদ্ভিদ আর প্রাণীদের বর্জ্য পচিয়ে তৈরি হয় জৈব সার। জৈব মানে কি? জীব থেকে আসছে। আর জীব ক ধরনের হয়? উদ্ভিদ এবং প্রাণী। তাহলে খুব স্বাভাবিক জৈব সারটা তাহলে কোথা দিয়ে আসবে? উদ্ভিদ বা প্রাণীর দেহ থেকে আসবে। সেই জন্যই এই সারকে কি বলছি না, জৈব সার। দেখো, না বুঝে বা না জেনে কোনো কিছু পড়া উচিত না। প্রত্যেকটা কথা দেখবে কোথা দিয়ে এসেছে, আগে মানেটা বুঝবে। যে জৈব সার, জৈব সারের শুধু জৈব সার কাকে বলে, জৈব সারের উদাহরণ কি, এটা না বুঝে আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি যে নামটা কিভাবে এসছে, বা আমরা নাম দেখেই বলে দিতে পারবো যে এই সারটা কোথা দিয়ে আসতে পারে। জৈব এবং অজৈব। আর জৈব মানে কি হচ্ছে, জীব থেকে যে সারগুলো উৎপন্ন হচ্ছে সেই সারগুলো হচ্ছে জৈব সার। আর অজৈব সারও হয়। অজৈব সার হচ্ছে কি না, জীবদেহ থেকে কিন্তু উৎপন্ন হয় না। তাহলে জৈব সার কোথা দিয়ে উৎপন্ন হচ্ছে? দেখো, মৃত উদ্ভিদ আর প্রাণীদের বর্জ্য পচিয়ে তৈরি হয় জৈব সার। তাহলে মৃত উদ্ভিদ থেকে বর্জ্য পদার্থ তৈরি হয়, আবার প্রাণীদেরও বিভিন্ন বর্জ্য পদার্থ থাকে। সেই বর্জ্য পদার্থগুলি কি হয় না, পচিয়ে তৈরি হয় কি, জৈব সার। চাষিরা খোলা জায়গায় একটা গর্ত খুঁড়ে সেখানে মৃত উদ্ভিদ আর প্রাণীদের বর্জ্য পদার্থ ফেলে রাখেন পচে যাওয়ার জন্য। তাহলে দেখো, এবার একটা প্রাণী বা উদ্ভিদের বর্জ্য পদার্থ, সেটা কিছুটা দুর্গন্ধযুক্ত। সব জায়গায় তো সেই জিনিস ফেলে রাখা যায় না। তার জন্য একটা আলাদা জায়গা বা আলাদা গর্ত খুঁড়ে সেখানে সেই মৃত উদ্ভিদ বা প্রাণীদের বর্জ্য পদার্থ ফেলে রেখে দেওয়া হয়। কিসের জন্য? না, সেটা পচার জন্য। পচে যাওয়ার পরে কিন্তু সারগুলো তৈরি হয়। দেখো, ব্যাকটেরিয়া আর ছত্রাকের বিয়োজন ও রূপান্তর ক্রিয়ায় ওইসব বর্জ্য পদার্থগুলি পচে গিয়ে তৈরি হয় জৈব সার। দেখবে, রাস্তাঘাটে তোমরা চলতে গেলে লক্ষ্য করবে কোনো অ্যাক্সিডেন্ট হয় না? রাস্তায় বিড়াল পড়ে বা কুকুর পড়ে, এগুলো হয়ে থাকে। এই যে প্রাণীগুলো মারা যাচ্ছে, এগুলো যেখানে সেখানে না ফেলে যদি একটা কোথাও গর্ত খুঁড়ে সেই জিনিসটা মাটি দিয়ে দিলে আর গন্ধটা পাওয়া যায় না। এবার দীর্ঘদিন পরে সেই কি হয়, সেই প্রাণীটা আস্তে আস্তে বিয়োজিত হয়ে মাটিতে মিশে যায়। আবার এই মাটিতে মিশে যাওয়ার পরে ওই প্রাণীটার শরীরে যে প্রোটিন ছিল, যা যাবতীয় যা উৎস ছিল, সেগুলো সেই মাটিতে মিশে যায়। যে প্রোটিন উৎস ছিল সেইগুলো মাটিতে কি হয়, বিয়োজিত হয়ে মিশে যায়। এবং এই বিয়োজন ঘটানোর কাজটা কারা করে? না, ব্যাকটেরিয়া এবং ছত্রাক। মাটিতে উপস্থিত বিভিন্ন অণুজীব, যেগুলো কারা কারা? না, ব্যাকটেরিয়া এবং ছত্রাক। তারা সেই দেহকে আস্তে আস্তে পচিয়ে বা বিয়োজিত করে, পচানোর ভালো কথা হলো বিয়োজন। বিয়োজন মানে কি? বিয়োজিত করছে বা আস্তে আস্তে সেই দেহকে না ভাঙতে থাকে। সেগুলো কারা করে? ব্যাকটেরিয়া এবং ছত্রাক। বিয়োজিত করে সেই পদার্থগুলো কি করছে না, মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। সেই জিনিসগুলোই কিন্তু তাদেরকে কি বলছি না, জৈব সার। এবং সার হিসেবে কিন্তু মাটিতে মিশছে। তাহলে সেই সারকে আমরা কি বলি? জৈব সার। কারণ এরা জীবের দেহ থেকে উৎপন্ন হচ্ছে, বা প্রাণী বা উদ্ভিদের দেহ থেকে উৎপন্ন হচ্ছে, সেই জন্য একে আমরা বলছি জৈব সার। আশা করি বুঝতে পারলে জৈব সার কাকে বলে। আমি আরো একবার বলে দিচ্ছি, দেখো, মৃত উদ্ভিদ আর প্রাণীদের বর্জ্য পচিয়ে তৈরি হয় এই জৈব সার। খুবই সোজা, ভালো করে খেয়াল করো। চাষিরা খোলা জায়গায় একটা গর্ত খুঁড়ে সেখানে মৃত উদ্ভিদ আর প্রাণীদের বর্জ্য পদার্থ ফেলে রাখেন, এবং ব্যাকটেরিয়া এবং ছত্রাকের দ্বারা বিয়োজন ঘটিয়ে
ওইসব বর্জ্য পদার্থগুলি কি হয়, পচে গিয়ে তৈরি হয় জৈব সার। বুঝতে পেরেছো? চলো দেখো, আমরা জৈব সার সম্বন্ধে জানলাম, এরপরে জানবো কি না অজৈব সার। অজৈব সার মানে কি? অজৈব সার হলো এক ধরনের রাসায়নিক পদার্থ, এরা কিন্তু জীবদেহ থেকে উৎপন্ন হয় না। এতে থাকে অজৈব লবণ, যা উদ্ভিদের বৃদ্ধির সহায়ক। সার কারখানায় তৈরি হয় অজৈব সার। তাহলে অজৈব সার কোথা থেকে তৈরি হচ্ছে? কোনো জীবদেহ থেকে তৈরি হচ্ছে না, এগুলো তৈরি হয় কোথায় না কারখানায়। অজৈব সার কি? অজৈব সারে কি থাকে দেখো, অজৈব লবণ, যা উদ্ভিদের বৃদ্ধি সহায়ক, যেটা উদ্ভিদের বাড়তে কি করছে না সাহায্য করছে। আর অজৈব সার কি তাহলে? এক ধরনের রাসায়নিক পদার্থ। সার কারখানায় তৈরি হচ্ছে এই ধরনের অজৈব সার। অজৈব সার প্রধানত 3 ধরনের মৌলের ঘাটতি পূরণ করে। তাহলে অজৈব সার কত ধরনের মৌলের ঘাটতি পূরণ করে? 3 ধরনের, নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। একটা উদ্ভিদের বেড়ে উঠতে বা বৃদ্ধি পেতে এই মৌলগুলির কিন্তু খুবই প্রয়োজন হয়, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। সেই 3টি মৌলের ঘাটতি তাহলে পূরণ করছে কে না এই অজৈব সার। সারে এই 3টি প্রধান উপাদান কি কি সেগুলো না নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম বিভিন্ন মাত্রায় মেশানো থাকে। একটা সার যখন তৈরি হচ্ছে, সেই সারে এই 3টি উপাদান, যেগুলো হলো নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, বিভিন্ন মাত্রায় কম বেশি অনুপাতে মেশানো থাকে। আবার কখনো বা কোনো অজৈব সারে এই 3টি উপাদানের যে কোনো একটা উপাদান উপস্থিত থাকে, যেমন পটাশ সার বা সুপার ফসফেট, যেখানে পটাশ সারে শুধু পটাশ, ফসফেটে শুধু ফসফেট। তাহলে বুঝতে পারলে, কখনো কখনো আবার কোনো অজৈব সারে এই 3টি উপাদানের মধ্যে একটি উপাদান মেশানো থাকে, যেমন কি না পটাশ সার বা সুপার ফসফেট। কারণ প্রত্যেকটা উপাদানের কিন্তু আলাদা আলাদা ভূমিকা থাকে। যখন যে উপাদানটা যে উদ্ভিদের প্রয়োজন হয়, তখন সেই উপাদানটা সেই উদ্ভিদের ক্ষেত্রে কাজে লাগে। যেমন তাহলে কি না পটাশ সার বা সুপার ফসফেট। আরো কয়েকটা অজৈব সার হলো ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট। যেমন পটাশ সার, সুপার ফসফেট, এগুলো এক ধরনের কি অজৈব সার। এইরকম কয়েকটি অজৈব সার হলো ইউরিয়া আর অ্যামোনিয়াম সালফেট। তাহলে কি কয়েকটা যদি অজৈব সারের নাম বলতে বলা হয়, তাহলে সেগুলো কি হবে না পটাশ সার, সুপার ফসফেট, ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, এগুলো কিন্তু একটা একটা অজৈব সার। তাহলে ভালো করে বুঝলে অজৈব সার তাহলে কি না এরা এক ধরনের কি রাসায়নিক পদার্থ। এতে তাহলে কি থাকে? এতে অজৈব লবণ থাকে, যেটা কি করে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। আর এই অজৈব সার তাহলে কোথা দিয়ে আমরা পাই না কারখানায় তৈরি হয়, সার কারখানায় এই অজৈব সার তৈরি হয়। অজৈব সার তাহলে উদ্ভিদের কোন কোন মৌলের ঘাটতি পূরণ করে না 3 ধরনের মৌলের ঘাটতি পূরণ করে। সেগুলো কি কি? নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। সারে এই 3টি প্রধান উপাদান বিভিন্ন মাত্রায় কি হয় মেশানো থাকে। বুঝতে পারলে? ভেরি গুড। দেখো এরপরে ছোলা, মুগ বা অন্য যে কোনো 3টি একই উচ্চতার একই ধরনের চারাগাছ নাও। দেখো, আমরা যদি একটা পরীক্ষা করি, সেই পরীক্ষাতে আমরা কি দেখতে পাই সেটা একটু লক্ষ্য করো। দেখো, ছোলা, মুগ বা অন্য যে কোনো 3টে একই উচ্চতার একই ধরনের চারাগাছ নাও। তুমি ছোলা গাছের 3টি একই উচ্চতার চারাগাছ নিতে পারো, বা মুগ ডালের যে কোনো 3টি একই উচ্চতার চারাগাছ নিতে পারো। কারণ আমরা 3টে গাছ নিয়ে এখানে পরীক্ষাটা করব 3টে গ্লাসে। যেখানে প্রথম গ্লাসে আমরা কি অ্যাড করব? অজৈব সার দেব। দ্বিতীয় গ্লাসে আমরা কি দেব না জৈব সার দেব। আর তৃতীয় গ্লাসে আমরা কিছুই দেব না। দেখো পরীক্ষাটা কেমন ভাবে করছি আমরা। ধরছি আমরা ছোলার 3টে চারাগাছ নিয়েছি, এবং সেই চারাগাছগুলো কিন্তু সমান উচ্চতার হতে হবে। কারণ পরীক্ষার ফল যদি তুমি পেতে যাও,
তাহলে যে জিনিসগুলো নিয়ে পরীক্ষা করছো তারা একই হতে হবে। তুমি একটা বড় গাছ নিলে, একটা ছোট গাছ নিলে, এবং তাদের মধ্যে যদি তুমি দেখতে চাও কে কার অসমান উচ্চতার গাছ নিলে, সেই গাছগুলো নিয়ে তাহলে আমরা পরীক্ষার রেজাল্ট একই পাবো না, কারণ বড় গাছের চাহিদা একরকম, ছোট গাছের চাহিদা আর এক রকম। তাহলে আমরা যদি পরীক্ষা করতে চাই, তাহলে 3টি সমান উচ্চতার চারা গাছ নিতে হবে। সেটা ছোলা গাছ হতে পারে বা মুগ ডাল গাছও হতে পারে। ঠিক আছে, তাহলে আমি ধরছি ছোলা গাছের 3টি সমান উচ্চতার চারা গাছ নেওয়া হলো। এবার 3টি ফাঁকা গ্লাস নিতে হবে, যেগুলোতে 1, 2, 3 নাম্বার দিলাম। প্রথম গ্লাসে 1 নম্বর, দ্বিতীয় গ্লাস 2nd নাম্বার, লাস্ট গ্লাস 3rd নাম্বার। প্রথম নম্বর গ্লাসে অল্প একটু ইউরিয়া মেশানো মাটি নাও। ইউরিয়াটা কি আমরা পড়েছিলাম? অজৈব সার। প্রথম গ্লাসে তাহলে কি হলো? অল্প একটু ইউরিয়া মেশানো মাটি নেওয়া হলো। দ্বিতীয় নম্বর গ্লাসে অল্প একটু গোবর সার, যেটা কি না জৈব সার, গোবর সার মেশানো মাটি নাও। খেয়াল রেখো যাতে প্রথম এবং দ্বিতীয় নম্বর গ্লাসে নেওয়া মাটির পরিমাণ কিন্তু একই হয়। প্রথমেই বলেছিলাম কোনো পরীক্ষা করতে গেলে তার যে ইনগ্রিডিয়েন্টস গুলো বা তার যে উপাদানগুলো সবসময় কি নিতে হবে না একই পরিমাণে নিতে হবে। একটা গ্লাসে 3টি গ্লাসে সমান মাটি নিতে হবে এবং 3টি গ্লাসে সমান উচ্চতার চারা গাছ নিতে হবে। দেখো খেয়াল রাখো তাহলে কি প্রথম এবং দ্বিতীয় নম্বর গ্লাসে মাটির পরিমাণ যেন একই হয়। 3 নম্বর গ্লাসে একই পরিমাণ মাটি নাও। এই মাটিতে কিছু মিশিও না। তাহলে প্রথম গ্লাসে আমরা কি অ্যাড করলাম? ইউরিয়া, যেটা একটি অজৈব সার। দ্বিতীয় নম্বর গ্লাসে আমরা অল্প কি মেশালাম না জৈব সার। এবং 3 নম্বর গ্লাসে আমরা কিন্তু কিছুই মেশালাম না, শুধুমাত্র চারাটাকে বপন করলাম। দেখো 3টি গ্লাসের মাটি একই জায়গা থেকে নিতে হবে। এবার যে মাটিটা আমরা ইউজ করব সেই মাটিটা কিন্তু একই গুণসম্পন্ন হতে হবে, একই জায়গার মাটি নিতে হবে। এমন না কোথাও উর্বরশীল মাটি দিলে কোথাও নর্মাল মাটি দিলে, তা করলে হবে না। তাহলে কিন্তু পরীক্ষার রেজাল্ট সঠিক আসবে না। 3টি গ্লাসের মাটি কিন্তু একই জায়গা থেকে নিতে হবে। 3টি গ্লাসে সমপরিমাণ জল দিতে হবে। এবারে 3টি চারা গাছ 3টি গ্লাসে বসিয়ে দাও। প্রথমে তাহলে কি করলাম? 3টে গ্লাস নিলাম। 3টে গ্লাস নেওয়ার পরে 3টে গ্লাসে আমরা নাম্বারিং করলাম। প্রথম গ্লাসে 1 নম্বর, দ্বিতীয় গ্লাস 2nd নাম্বার আর তৃতীয় গ্লাস 3rd নাম্বার। তারপর কি নিলাম? একটা জায়গা দিয়ে একই মাটি এবং সমপরিমাণ মাটি 3টি গ্লাসে নিলাম। নেওয়ার পরে সেই গ্লাসগুলোতে সমপরিমাণ জল দেয়া হলো। তারপর কি করতে হবে? যে সেই ছোলা গাছের, ছোলা বা মুগ ডাল গাছের 3টি সমান উচ্চতার চারা গাছ নেওয়া হলো। নিয়ে সেই গ্লাসে লাগিয়ে দেওয়া হলো। 7 থেকে 10 দিন পর 10 দিন ধরে 3টি গ্লাসে চারা গাছের বৃদ্ধি পর্যবেক্ষণ করলে দেখা যাবে প্রথম গ্লাসে চারা গাছটির বৃদ্ধি এবং বৃদ্ধির সময় অনেক দ্রুত। তাহলে ওই সবকিছু করা হলো, চারা গাছটা লাগানো হলো। তারপরে যদি 7 থেকে 10 দিন পরে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কি দেখতে পাবো? প্রথম গ্লাসে যে চারা গাছটা লাগানো হয়েছিল, যেখানে অজৈব সার যোগ করা হয়েছিল, সেই চারা গাছটির বৃদ্ধি এবং বৃদ্ধির সময় অনেক দ্রুত, মানে অনেক কম সময়ে অনেকটা পরিমাণে বেড়েছে। আর দ্বিতীয় গ্লাসে যে চারা গাছ ছিল সেটা কিন্তু তার বৃদ্ধি কি হয়েছিল? কি হবে দেখবো না অপেক্ষাকৃত কম। প্রথম গ্লাসের যে চারা গাছটা যতটা বেড়েছে এবং যত তাড়াতাড়ি বেড়েছে, দ্বিতীয় গ্লাসের চারা গাছটা কিন্তু অতটা বাড়েনি বা খুব ধীর গতিতে বেড়েছে। আর তৃতীয় গ্লাসে লক্ষ্য করব যে চারা গাছের বৃদ্ধি কিন্তু সবচাইতে কম বেড়েছে, কিন্তু খুবই কম পরিমাণে বেড়েছে। তাহলে এর থেকে আমরা কি দেখতে পাচ্ছি? যে অজৈব সার কিন্তু অনেকটাই গুণসম্পন্ন। জৈব সারের চেয়ে অজৈব সার কিন্তু অনেক বেশি গুণসম্পন্ন। এই অজৈব সারের বৃদ্ধিতে কি হয়? চারা গাছ অনেক কম সময়ে অনেকটা বেশি বৃদ্ধি পায়। এটা তাহলে কি হলো? অজৈব সারের একটা গুণ, ভালো গুণ। জৈব সারের চেয়ে অজৈব সারের ব্যবহারের ফলে উদ্ভিদ কি হয়? অনেক দ্রুত বৃদ্ধি পায়।
আর যে লাস্ট ক্লাসের কিচ্ছু মেশানো হয়নি মানে সেটার বৃদ্ধি স্বাভাবিকভাবেই কম হবে। তাহলে বুঝতে পারলে অজৈব সার জৈব সার ব্যবহার এবং তাদের প্রয়োগের ফলে উদ্ভিদের বৃদ্ধি কেমন হচ্ছে। চলো, দেখো আবার অজৈব সারে তো উদ্ভিদের বৃদ্ধি হচ্ছে, এটাও যেমন পজিটিভ একটা দিক বা একটা ধনাত্মক দিক যেমন, বা একটা উপকারী দিক যেমন, তেমনি আবার অজৈব সারের ব্যবহারে আবার সমস্যাও রয়েছে। কি কি সমস্যা রয়েছে দেখো। অজৈব সারের ব্যবহারে চাষীদের বিভিন্ন ফসল যেমন ধান, গম আর ভুট্টার খুব ভালো ফলন পেতে সাহায্য করে। তাহলে অজৈব সার কিসে সাহায্য করে? ধান, গম, ভুট্টা ইত্যাদি বা প্রভৃতি জাতীয় ফসলের ফলন পেতে সাহায্য করে এবং খুব ভালো ফলন পেতে সাহায্য করে। শুধু ফলন পেতে নয়, খুব ভালো ফলন পেতে কি করছে না, সাহায্য করছে। কিন্তু অজৈব সারের অত্যাধিক আর অনিয়ন্ত্রিত ব্যবহার মাটিতে থাকা উপকারী ব্যাকটেরিয়ার কাজে কি করছে না, বাধা সৃষ্টি করে মাটির উর্বর শক্তি বা উৎপাদন ক্ষমতা কমিয়ে দেয়। তাহলে কি বুঝলি এখান দিয়ে? অজৈব সার কিন্তু বেশি এবং অনিয়ন্ত্রিত ব্যবহার, অত্যাধিক যদি বেশি ব্যবহার করো অজৈব সার, তাহলে সেটা কি করছে, যে মাটিতে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে না, যারা কি করে উদ্ভিদের সাহায্য করে পরোক্ষভাবে, সেই উপকারী ব্যাকটেরিয়া গুলোকে আবার বাধা সৃষ্টি করে বা তাদেরকে আবার মেরে ফেলে। যারা কৃষকের বন্ধু হিসেবে কাজ করে, আমরা আগের দিন পড়েছিলাম কিছু মাটিতে অণুজীব থাকে যারা কৃষকের বন্ধু হিসেবে কাজ করে, তাদেরকে পরোক্ষভাবে হেল্প করে সেই মাটির উপকারী ব্যাকটেরিয়া গুলোকে আবার অতিরিক্ত যখন অজৈব সার ব্যবহার করা হয়, তারা কিন্তু সেই উপকারী ব্যাকটেরিয়া গুলোকে কি করে, বাধা সৃষ্টি করে তাদের কাজে, এবং পরোক্ষভাবে কি করছে না, মাটির উর্বর শক্তি বা উৎপাদন ক্ষমতা কমিয়ে দিচ্ছে। দেখো, মাটির বৈশিষ্ট্য অনুযায়ী অজৈব সার ব্যবহার না করলে মাটির রসায়ন পাল্টে গিয়ে ভালোর চেয়ে ক্ষতি বেশি হয়। দেখো, কোনো জায়গার মাটি কিন্তু বিভিন্ন জায়গার মাটি বিভিন্ন রকমের হয়। কোথাও কোনো কোনো জায়গায় মাটির অম্লত্ব বেশি থাকে, বা কোথাও কোনো মাটি খারত্ব বেশি থাকে। হ্যাঁ, সেই সব জায়গায় তাহলে কি করতে হবে, বুঝে শুনে অজৈব সার প্রয়োগ করতে হবে। সেটাই বলছে, মাটির বৈশিষ্ট্য অনুযায়ী অজৈব সার ব্যবহার না করলে মাটির রসায়ন পাল্টে গিয়ে ভালোর চেয়ে ক্ষতি বেশি হয়। তাহলে যেখানে সেখানে অজৈব সারের প্রয়োগ কিন্তু করা যাবে না। যেমন অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করলে যেমন মাটির আম্লিক ভাব বেড়ে যায়, তেমনি সোডিয়াম নাইট্রেট ব্যবহারে মাটির ক্ষারকীয়তাও বেড়ে যেতে পারে। মাটিতে তাহলে কি হয়, অম্ল এবং ক্ষারের কিন্তু একটা ব্যালেন্স থাকে, বা মাটিতে অম্ল এবং ক্ষারের একটা অনুপাত থাকে। সেই জিনিসটা যখন বেশি কম হয়ে যায়, সেটা কি হয়, মাটির জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। মাটিতে যেমন প্রচুর উপাদান রয়েছে, তেমনি মাটির অম্ল এবং ক্ষারত্বও রয়েছে। এটা মাটির কি না একটা বৈশিষ্ট্য। তাহলে সেই অম্ল এবং ক্ষারের অনুপাত যদি না বুঝে আমি অজৈব সার ব্যবহার করি, সেক্ষেত্রে কি হয়, ভালোর চেয়ে ক্ষতি বেশি হয়। যেমন কি, আমি যদি শুধু অ্যামোনিয়াম সালফেট বেশি ব্যবহার করে ফেলি, তাহলে মাটির আম্লিক ভাব কি হয় না, বেড়ে যায়, সেটা আবার ক্ষতিকারক। আর যদি সোডিয়াম নাইট্রেট ব্যবহার করি, তাহলে মাটির কি হয়, ক্ষারকীয়তা বেড়ে যায়, সেটাও কি না, ক্ষতিকারক। তাহলে অ্যামোনিয়াম সালফেট এবং সোডিয়াম নাইট্রেট এমন ব্যবহার করতে হবে যাতে মাটির অম্লত্ব এবং ক্ষারকীয়তা একই থাকে বা ব্যালেন্স থাকে। সবকিছুতে একটা ব্যালেন্স না থাকলে, কোনোটা বেশি কোনোটা কম থাকলে আমাদের কি হয়, পরিবেশে ঋণাত্মক প্রভাব ফেলে, বা সবসময় কি হয়, একটা ব্যালেন্সে আমরা চলি না, ব্যালেন্স রেখে আমাদের লাইফেও কি করি, আমরা ভারসাম্য বজায় রেখে চলি। তো মাটির ভারসাম্য তেমনি বজায় রেখে কিন্তু চলতে হবে আমাদের।
মাটির ভারসাম্য যদি আমরা নষ্ট করি তাহলে কি হবে, না মাটির উর্বরতা কমে যাবে। সেটাই বলছে যে সোডিয়াম নাইট্রেট বা অ্যামোনিয়াম সালফেটের ব্যবহার তাহলে সঠিকভাবে করতে হবে, যাতে মাটির ভারসাম্য বজায় থাকে, আম্লিক ভাব এবং ক্ষারকীয়তা ব্যালেন্স থাকে। বুঝতে পারলে এটা, যে অজৈব সারের ব্যবহারে কি কি সমস্যা হতে পারে। আরো একটু দেখি। দেখো, উদ্ভিদের বৃদ্ধির জন্য মাটির অম্লক্ষারের ভারসাম্য বজায় থাকাটা কিন্তু খুবই জরুরি। তাহলে উদ্ভিদের বৃদ্ধির জন্য মাটির যে অম্লক্ষারের ভারসাম্য সেটা বজায় থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। তাছাড়াও অজৈব সার ব্যবহার করা হয়েছে এমন চাষের জমি থেকে নাইট্রোজেন বা ফসফরাসের যৌগ মিশ্রিত জল নদী বা পুকুরের জলে মিশে জল দূষণ ঘটায়। কোনো জমিতে যদি অজৈব সার ব্যবহার করা হয় এবং তারপরে যদি বৃষ্টি হয় বা বৃষ্টিতে যদি সেই জমি থেকে নাইট্রোজেন বা ফসফরাস যৌগ মিশ্রিত জল নদী বা পুকুরের জলে মেশে, তাহলে সেক্ষেত্রে কি হয়, সেই পুকুরের জল বা নদীর জল দূষিত হয়। মাটির উর্বর শক্তি বজায় রাখতে তাই বর্তমানে অজৈব সারের পরিবর্তে জৈব সারের ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। দেখো, মাটির উর্বর শক্তি বজায় রাখতে তাই বর্তমানে কি করা হচ্ছে, না অজৈব সারের পরিবর্তে জৈব সারের ব্যবহারের চেষ্টা বেশি করা হচ্ছে। বুঝতে পারলে তাহলে অজৈব সার ব্যবহারের কিছু সমস্যা রয়েছে, যেমন অজৈব সারের ব্যবহারের কিছু উপকারিতা রয়েছে, তেমনি কিন্তু অপকারিতাও রয়েছে। আমাদেরকে তাহলে অজৈব সার খুব ভেবেচিন্তে বুঝে শুনে ব্যবহার করতে হবে। বুঝতে পারলে তাহলে। দেখো, জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো। জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়। জৈব সার ব্যবহার করলে মাটি রন্ধ্রযুক্ত হয়, ফলে মাটির মধ্য দিয়ে বিভিন্ন গ্যাসের আদান প্রদান ভালো হয়। তাহলে আমরা দেখলাম অজৈব সারের বিভিন্ন অপকারিতাও রয়েছে। সেই জন্য আমরা কি চেষ্টা করছি, যে জৈব সার বেশি ব্যবহার করার চেষ্টা করছি অজৈব সারের তুলনায়। তা সেই জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো সেটা আমরা দেখি। জৈব সার মাটির কি করছে, না জল ধারণ ক্ষমতা বাড়াচ্ছে, সেটা একটা ভালো দিক। জৈব সার ব্যবহার করলে মাটি রন্ধ্রযুক্ত হয় বা মাটি ছিদ্রযুক্ত হয় বা আলগা হয়, ফলে কি হয়, মাটির মধ্যে দিয়ে বিভিন্ন গ্যাসের আদান প্রদান ভালো হয়। এটাও একটা উপকারিতা জৈব সারের। মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে জৈব সার। দেখো, মাটিতে থাকা উপকারী যে জীবাণু, যে অণুজীব, ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের উপকারী ব্যাকটেরিয়া, সেগুলো কি করছে, সেই জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে জৈব সার। তাহলে পরোক্ষভাবে তারা কি করছে, যে মাটির উপকারিতা বা উর্বরতা বাড়াতে তারা সাহায্য করছিল। এবার তাদের সেই সব অণুজীবের সংখ্যা যদি বাড়ে, তাহলে পরোক্ষভাবে কি হয়, না মাটির উর্বর শক্তি বৃদ্ধি পাবে। সেটা একটা ভালো দিক। আর কি, না জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে। জৈব সার আর কিসে সাহায্য করছে, না মাটির গঠন উন্নতি করতে সাহায্য করছে। তাহলে জৈব সার অজৈব সারের চেয়ে কেন ভালো, তাহলে বুঝতে পারলে। জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়াচ্ছে, আবার মাটিকে কি করে, না রন্ধ্রযুক্ত করছে, যে জন্যে বিভিন্ন গ্যাসের আদান প্রদান ভালো হচ্ছে। আর মাটিতে থাকা উপকারী যে জীবাণু, যে উপকারী অণুজীব, তাদের সংখ্যা বাড়াচ্ছে, ফলে কি হয়, না মাটির উর্বরা শক্তি দ্বিগুণ হয়। আর জৈব সার মাটির গঠন উন্নত করতে কিন্তু সাহায্য করে। এই অবধি আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো, ভেরি গুড। এরপরে দেখি, বাইরে থেকে সার ব্যবহার না করে মাটি থেকে হারিয়ে যাওয়া উদ্ভিদের পুষ্টি উপাদান প্রাকৃতিক কি কি উপায়ে আবার ফিরিয়ে আনা যায় দেখে নেওয়া যাক। তাহলে কি বলছে, বাইরে থেকে আমরা কোনো সার ব্যবহার করব না। ব্যবহার না করে মাটি থেকে হারিয়ে যাওয়া উদ্ভিদের পুষ্টি উপাদান প্রাকৃতিক কি কি উপায়ে আবার ফিরিয়ে আনা যায়। আমাদের বছরে যে দু ধরনের ফসল চাষ হচ্ছে, তার ফলে কি হচ্ছে, মাটির পুষ্টিগুণ অনেকটা কমে যায়। তো সেই পুষ্টি উপাদানগুলি আবার প্রাকৃতিক কি কি উপায়ে ফিরিয়ে আনা সম্ভব, সেগুলো একটু দেখে নেওয়া যাক। দেখো, চাষের জমি অনাবাদি ফেলে রাখা। অনাবাদি মানে কি, বলে না যে চাষাবাদ করছে। চাষাবাদ করা মানে সেই জমিতে
চাষ করা হয় ফসলের, আর অনাবাদি মানে সেখানে যে জমিতে চাষ করা হয় না বা কোনো কিছু ফসল ফলানো হয় না, সেই জমিকে অনাবাদি জমি বলা হয়। তাহলে চাষের জমি অনাবাদি ফেলে রাখা। দুটো ফসল চাষের মাঝের সময়টা যদি জমিতে কোনো চাষ না করা যায়, তবে প্রাকৃতিক উপায়ে মাটি তার হারানো উপাদানগুলো ফিরে পায়। তাহলে কি বলছে? দুটো ফসল চাষে, দুটো ফসল বলতে আমরা খারিফ ফসল আর রবি ফসলের কথা বলছি। খারিফ সারা বছর ধরে এই দুটো ফসলই আমরা ফলাই। খারিফ ফসল এবং রবি ফসল চাষের মাঝে কিছুটা সময় থাকে। সেই সময় যদি জমিতে কোনো চাষ না করা যায়, তবে প্রাকৃতিক উপায়ে মাটি তার হারানো উপাদানগুলি ফিরে পায়। একটা মাটিতে ফসল ফলার পরে সেই মাটির থেকে কি হয়? নানান পুষ্টিগুণযুক্ত যৌগ সেগুলো সেই উদ্ভিদগুলোতে বা সেই ফসলগুলোর সাথে চলে যায়। সেই জন্য বলছে যে সেই কিছুদিন জমি অনাবাদি রাখলে বা সেই জমিতে চাষ না করলে প্রাকৃতিক বিভিন্ন উপায়ে মাটি তার হারানো উপাদানগুলো ফিরে পায়। কারণ এই সময় মাঠে জমা হওয়া মৃত উদ্ভিদ, প্রাণী বা অন্যান্য জৈব বস্তু নানা রকম জীবাণুর ক্রিয়ায় পচে মাটিতে মিশে যায়। এই সময় কি হয়? কোনো ফসল চাষ না করলে কি হচ্ছে না, বিভিন্ন ধরনের মৃত উদ্ভিদ, প্রাণী বা অন্যান্য জৈব বস্তু নানা রকম জীবাণুর ক্রিয়ায় পচে মাটিতে মিশে যায়। ফলে মাটি তার ফুরিয়ে যাওয়া উপাদানগুলি আবার ফিরে পায়। তাহলে প্রকৃত কথা কি না, চাষ না করে জমি কিছুদিন ফেলে রাখলে সেই জমিতে আবার প্রাকৃতিক উপায়ে কি হয় না, তার পুরানো বা তার আগের পুষ্টি উপাদানগুলি আবার ফিরে পায়। বুঝতে পেরেছ? আর কি কি দেখো? শস্য আবর্তন। শস্য আবর্তনের ফলে আবার চাষের জমিতে পুরানো যে পুষ্টি উপাদান থাকে সেগুলো আবার ফিরে পায়, যেগুলো ক্রমশ ফুরিয়ে গিয়েছিল। দেখো, মাটি থেকে পাওয়া পুষ্টি উপাদানের চাহিদা বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? বিভিন্ন রকম হয়। বিভিন্ন রকম উদ্ভিদের পুষ্টি উপাদান বিভিন্ন রকম। তাই বলছে মাটি থেকে পাওয়া পুষ্টি উপাদানের চাহিদা বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের হয়। একই জমিতে ক্রমাগত একই উদ্ভিদের চাষ করে গেলে ওই উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো মাটি থেকে ক্রমশ ফুরিয়ে যায়। এটা বুঝতে পেরেছো আশা করি। একই রকমের উদ্ভিদ যদি ক্রমাগত চাষ করে যাও, তাহলে কি হয়? ওই উদ্ভিদের যে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো মাটি থেকে ক্রমশ ফুরিয়ে যায়। তাই অনেক সময় দুটো চাষের মাঝে একবার শিম্বি গোত্রীয় উদ্ভিদ যেমন মটর, বিন, ছোলা বা ডালের চাষ করা হয়। এই মটর, বিন, ছোলা বা ডাল এগুলো তাহলে কি উদ্ভিদ? না, শিম্বি গোত্রীয় উদ্ভিদ। শিম্বি গোত্রীয় উদ্ভিদ কাদের বলা হয়? দেখো, এই ধরনের উদ্ভিদের মূলে বাসা বাঁধে রাইজোবিয়াম নামে এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া। তাহলে শিম্বি গোত্রীয় উদ্ভিদ প্রথমে দেখো কারা কারা? না, মটর, বিন, ছোলা বা ডাল ইত্যাদি কি না শিম্বি গোত্রীয় উদ্ভিদ। আর শিম্বি গোত্রীয় উদ্ভিদ কাদের বলা হয়? যেসব উদ্ভিদের মূলে কারা বাসা বাঁধে? রাইজোবিয়াম নামক মিথজীবী ব্যাকটেরিয়া। এরা কি করে? উদ্ভিদেরা বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন কিন্তু গ্রহণ করতে পারে না। উদ্ভিদেরা কি করতে পারে না? না, বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন কিন্তু গ্রহণ করতে পারে না। এই ব্যাকটেরিয়া পরিবেশ থেকে নাইট্রোজেন গ্রহণ করে উদ্ভিদের ব্যবহারযোগ্য নাইট্রোজেন যৌগের পরিবর্তিত করে উদ্ভিদের দেয়। তাহলে বাতাসের নাইট্রোজেন উদ্ভিদের বৃদ্ধি পেতে আমরা 3 ধরনের মৌলের কথা বলেছিলাম না? নাইট্রোজেন, ফসফরাস, সালফেট ইত্যাদি। তাহলে এখানে দেখো, উদ্ভিদেরা কিন্তু ডাইরেক্ট বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। সেই কাজটা কারা করে? না, এই যে রাইজোবিয়াম নামক যে ব্যাকটেরিয়াগুলো এই শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বাসা বাঁধে, এগুলো তারাই করে। তারা কি করছে? না, পরিবেশ থেকে নাইট্রোজেন গ্রহণ করে উদ্ভিদ কি ব্যবহার করে? উদ্ভিদ কিন্তু নাইট্রোজেন, ফসফরাস, সালফার এগুলোর যৌগ রূপে ব্যবহার করতে পারে। এটা যতক্ষণ যৌগ রূপে মাটিতে মিশবে
তার যতক্ষণ না মিশবে ততক্ষণ এরা ব্যবহার করতে পারে না। তাহলে উদ্ভিদ নাইট্রোজেন, এই ধরনের ব্যাকটেরিয়া পরিবেশ থেকে নাইট্রোজেন গ্রহণ করে উদ্ভিদের ব্যবহারযোগ্য নাইট্রোজেন যৌগে পরিবর্তিত করে তারা কি করছে না, উদ্ভিদের দিচ্ছে। এইভাবে তাহলে তারা উদ্ভিদের কি করছে না, অনেক সাহায্য বা উপকার করছে। দেখো, এই নাইট্রোজেনের যৌগগুলো উদ্ভিদের ব্যবহারের পরে বাকিটা মাটিতে আবার রয়ে যায়। সেই উদ্ভিদগুলো তো ব্যবহার করছেই সেই নাইট্রোজেন যৌগগুলি, আবার সেই উদ্ভিদ ব্যবহার করার পরে যখন উদ্ভিদগুলো কেটে নেওয়া হচ্ছে, ফসলগুলো কেটে নেওয়া হচ্ছে, তারপরে কিন্তু বাকি যে যৌগগুলো রয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আবার মাটিতে থেকে যাচ্ছে। তাই শিম্বীগোত্রীয় উদ্ভিদের ফসল তোলার পরেও মাটিতে যথেষ্ট নাইট্রোজেন থাকে, কারণ সেই রাইজোবিয়াম নামক যে ব্যাকটেরিয়া, মিথজীবী ব্যাকটেরিয়া, তারা কি করছে, সেই বাতাসের নাইট্রোজেনকে যৌগে রূপান্তরিত করছে, করে তার থেকে কিছুটা সেই উদ্ভিদকে দিচ্ছে, আর কিছুটা তারা নিজেরা সঞ্চয় করে রাখছে। রেখে তারা আবার যখন নষ্ট হয়ে যায়, সেই নাইট্রোজেনটা আবার কিন্তু সেই মাটিতে মিশে যায় বা সেই মাটিতে থেকে যায়। তাহলে এটা শিম্বীগোত্রীয় উদ্ভিদ চাষ করার একটা উপকারিতা। সেজন্যই বলছে, দেখো, এরপরে ধান, গম ও ভুট্টা জাতীয় ফসল চাষ করলে এই উদ্ভিদেরা মাটি থেকে প্রচুর পরিমাণ নাইট্রোজেনের যৌগ গ্রহণ করতে পারে। সেই যে নাইট্রোজেন যৌগগুলো মাটিতে থেকে যাচ্ছে, এর শিম্বীগোত্রীয় উদ্ভিদের পরে যখন ধান, গম বা ভুট্টা জাতীয় ফসল চাষ করা হয়, তখন সেই সব উদ্ভিদেরা মাটি থেকে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের যৌগ গ্রহণ করতে পারে। তাই এই ধরনের ফসল একবার চাষ করে মাঝে একবার শিম্বীগোত্রীয় উদ্ভিদের চাষ করলে মাটি আবার তার হারানো নাইট্রোজেন যৌগ ফিরে পায়। তাহলে উদ্ভিদের বৃদ্ধি পেতে আমাদের নাইট্রোজেন যৌগ প্রয়োজন হয়। তো সেই নাইট্রোজেন যৌগগুলো কারা দিতে সক্ষম হয় না, শিম্বীগোত্রীয় উদ্ভিদ। একই ফসল বারবার চাষ না করে মাঝে একবার অন্য ধরনের ফসল, বিশেষত শিম্বীগোত্রীয় উদ্ভিদ চাষ করা, এটাই হলো শস্য আবর্তন। তাহলে বুঝতে পারলে, যখন একই ধরনের ফসল বারবার চাষ করা হচ্ছে, যেমন খারিফ ফসল বা রবি ফসল, একই ধরনের ফসল আমরা সারা বছর দিয়ে চাষ করছি। সেই একই ধরনের ফসল চাষ করার মাঝে যদি শিম্বীগোত্রীয় উদ্ভিদ চাষ করা হয়, তাহলে কিন্তু মাটিতে সেই একই ধরনের ফসল চাষ করার ফলে যে নাইট্রোজেন যুক্ত যৌগ ফুরিয়ে আসে, সেটা আবার পুনরায় বৃদ্ধি পায়। সেটাই কি হচ্ছে না, তাকেই বলা হচ্ছে না শস্য আবর্তন। তাহলে বোঝা গেল, দুই রকম ভাবে আমাদের মাটিতে নাইট্রোজেন যুক্ত যৌগ বৃদ্ধি করে জমির উর্বরতা ফিরিয়ে আনা যায়। সেটা কি কি ভাবে না, এক হচ্ছে জমিতে কিছুদিন চাষ না করে অনাবাদি হিসেবে ফেলে রাখলে প্রাকৃতিক বিভিন্ন উপায়ে সেই জমির গুণাগুণ আবার ফিরে আসে। আর এক হচ্ছে দুটো ফসল চাষ করার মাঝে, যেমন খারিফ ফসল এবং রবি ফসল, দুটো ফসল চাষ করার মাঝে যদি একবার শিম্বীগোত্রীয় উদ্ভিদের ফসল চাষ করা যায়, তাহলে মাটিতে আবার পুনরায় সেই নাইট্রোজেন যুক্ত যৌগ বৃদ্ধির ফলে মাটির যে পুষ্টি উপাদান সেটা ফিরে আসে। তাহলে বুঝতে পারলে? চলো, এরপর দেখো, মাটির পুষ্টি উপাদানগুলো বজায় রাখার জন্য অনেক সময় মাটিতে নানা রকম মিথজীবী অণুজীব মেশানো হয়, এটাই অণুজীব সার। আবার কখনো কখনো কি করা হয়, তাহলে মাটির পুষ্টি উপাদান বজায় রাখার জন্য ডাইরেক্ট কিছু মিথজীবী অণুজীব মেশানো হয় মাটির সাথে, এটাই কি হচ্ছে না, অণুজীব সার। এই সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায় আর মাটিকে রন্ধ্রযুক্ত করে বায়ু চলাচল বাড়ায়, যেটা কিনা মাটির পক্ষে খুবই উপকারী। বুঝতে পেরেছো? দেখো, এর পরে আমরা যেটা পড়বো সেটা হলো জলসেচ। আমরা প্রথমে পড়লাম কি, চাষযোগ্য মাটি তৈরি করা, তারপরে আমাদের কি না, সার প্রয়োগ করতে হয়। সার প্রয়োগ করার পরে আমাদের গাছে কি দিতে হবে না, জল দিতে হবে। দেখো, প্রত্যেক জীবেরই বেঁচে থাকার জন্য প্রয়োজন জল। আর প্রত্যেক জীবের কি হয়, বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন। আমাদের বেঁচে থাকার জন্য যেমন জলের প্রয়োজন আবশ্যিক,
তেমনি উদ্ভিদেরও বেঁচে থাকার জন্য কিন্তু জলের প্রয়োজন হয়। উদ্ভিদের বেড়ে ওঠা আর ফুল, ফল, বীজের বিকাশের জন্য জল খুবই প্রয়োজন। তোমরা তো জানো যে উদ্ভিদ তার মূলের সাহায্যে জল শোষণ করে। তাহলে উদ্ভিদ কিসের সাহায্যে জল শোষণ করে? না, মূলের সাহায্যে। আর জলের সঙ্গেই মাটি থেকে গ্রহণ করে বিভিন্ন পুষ্টি উপাদান আর সার। উদ্ভিদের দেহে প্রায় 90% জল থাকে। দেখো, প্রত্যেক জীবের তাহলে কি না বেঁচে থাকার জন্য প্রয়োজন হয় জল। উদ্ভিদের বেড়ে ওঠা আর ফুল, ফল, বীজের বিকাশের জন্য কি হয় না জল খুবই প্রয়োজন। উদ্ভিদ তার মূলের সাহায্যে জল শোষণ করে, এটা আমরা সবাই জানি। আর জলের সঙ্গে মাটি থেকেই গ্রহণ করে বিভিন্ন পুষ্টি উপাদান আর সার। জলের সঙ্গে কি গ্রহণ করে? না, বিভিন্ন পুষ্টি উপাদান এবং সার। উদ্ভিদের দেহে প্রায় 90% জল থাকে। তাহলে উদ্ভিদের দেহে কতটা জল থাকে? না, প্রায় 90%। দেখো, এটা খুবই সহজ, বুঝতে তেমন তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ উদ্ভিদ বলো বা প্রাণী বলো প্রত্যেকের কিন্তু জলের প্রয়োজন, কি তাই তো? বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন অঙ্গে এই জল ভালো করে পৌঁছায়। ভালো করে পৌঁছালে কি হয় না ভালো ফসল পেতে সাহায্য হয়। এবার যে জায়গায় ফসল চাষ হচ্ছে সেই জায়গায়, যে জমিতে ফসল চাষ করা হবে সেই জায়গায় যদি আমরা জল দিই তাহলে কি হয়? মাটির আর্দ্রতা বজায় থাকে এবং সেটা কিন্তু খুব জরুরি মাঠে ফসল নির্দিষ্ট সময় অন্তর। তাই জল সরবরাহ করা খুবই দরকার। এই প্রক্রিয়াটাই হচ্ছে কি না জলসেচ। দেখো, একটা জায়গাতে তুমি ফসল চাষ করলে, সেই জায়গাতে চাষযোগ্য জমিও তৈরি করলে এবং ফসল বপন করলে, তারপরে যদি তুমি জল না দাও তাহলে কি হবে? উদ্ভিদ বাড়বে না বা তুমি ভালো ফসল পাবে না। সেই ফসলটা কি হবে? ভালো গ্রোথ হবে না। তাহলে জল দেওয়া কিন্তু অত্যন্ত আবশ্যিক, বা জলের প্রয়োজন অত্যন্ত আবশ্যিক। এটাকেই বলা হচ্ছে কিনা জলসেচ। এই জলসেচ আবার বিভিন্ন পদ্ধতিতে দেওয়া হয়। আগেকার সময় খেয়াল করবে, মানুষ এবং বিভিন্ন পশু শক্তি দ্বারা কি হতো না জলসেচ দেওয়া হতো। দুটো মানুষ দুদিকে একটা দড়ি ধরে একটা বালতির সাহায্যে জল দিত। আর তারপরে আবার কিছুটা উন্নতি হয়ে কি করা হতো? বিভিন্ন ধরনের পশু দ্বারা জল বয়ে এনে জমিতে দেয়া হতো। এখন কিন্তু আধুনিকভাবে জলসেচ দেওয়া হয়। এই জলসেচ ব্যবহার করা হয় বিভিন্ন ফোয়ারার মাধ্যমে জল বিভিন্ন পুরো ফসল ক্ষেতে ছড়িয়ে দেওয়া হয়, বা পাইপ লাইনের মাধ্যমে প্রত্যেকটা বীজের মূলে জল দেওয়া হয়। যার ফলে কি হয়? ফসলের ফলন খুবই ভালো পরিমাণে হয়ে থাকে। সাধারণত নদীর হ্রদ, পুকুর, খাল, বিল, জলাধার ও টিউবওয়েল এইসব জায়গা থেকে এইসবগুলো জলসেচের কাজে ব্যবহার করা হয়। কি কি জিনিস তাহলে? না, নদীর হ্রদ, পুকুর, খাল, বিল, জলাধার বা টিউবওয়েলের জল এই সেচের কাজে ব্যবহার করা হয়। তাহলে বুঝতে পারলে জলের প্রয়োজনীয়তা একটা উদ্ভিদের বাড়ার ক্ষেত্রে। আচ্ছা, এই অবধি তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। কেউ যদি বুঝতে না পেরে থাকো তাহলে বলবে, কোনো অসুবিধা থাকলে সেটাকে আমি সলভ করে তবেই আগাবো। চলো, ভেরি গুড, তাহলে সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, আজকের ক্লাসটা তাহলে আমাদের এই অবধি থাকলো। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো।